প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো সবাই। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে উপস্থিত হয়েছি আজকের এই উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রে অমিল নিয়ে। এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটি প্রথম ক্লাস নিয়েছিলাম। তো আমরা আজকের এই ক্লাসে এই রে অমিলের কিছু বিশেষ লিমিটেশনগুলো, সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে রে অমিল করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তো এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যে যখন রে অমিল করা হয়, তাহলে রে অমিল করার পরে আমরা বুঝতে পারবো যে আমার হিসাবের শুদ্ধতা যাচাই করা হলো, আমার হিসাব গাণিতিকভাবে শুদ্ধ আছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে এই গাণিতিক শুদ্ধতার মধ্যে যে কিছু ভুল থেকে যায়, কিছু ভুল খুঁজে পাওয়া যায়, কিছু অশুদ্ধ থেকে যায়। সেই অশুদ্ধগুলোকে আমাদের খুঁজে এনে কি করতে হয়? কারেকশন করতে হয়, সংশোধন করতে হয়। আজকে আমি এই যে রে অমিলের এই যে লিমিটেশনটি, সীমাবদ্ধতাটি আছে, এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ক্লাসে। আমরা যদি দেখি যে আমরা যদি বলি যে ভুল সংশোধনী বা এই যে ভুল, রে অমিলের যে ভুল বা অশুদ্ধ, সেই অশুদ্ধ সংশোধনী কিভাবে করা হয়, বা এই অশুদ্ধ সংশোধনের জন্য যে এন্ট্রি করা হয়, যে দাখিলা দেওয়া হয়, সেটি কিভাবে করা হয়, সেই অশুদ্ধ সংশোধন সম্পর্কে আমরা এখন তোমাদের সামনে তুলে ধরব। লক্ষ্য করো যে হিসাব বিজ্ঞানের একটি নীতি আছে, সেই নীতিকে আমরা বলি রক্ষণশীল নীতি। তো প্রশ্ন হতে পারে তোমাদের মাঝে যে এই রক্ষণশীল নীতিটা অ্যাকচুয়ালি কি? আমরা সবসময় চাই কি যে আমার সঠিকভাবে, শুদ্ধভাবে, নিয়ম অনুযায়ী আমার হিসাবকে সংরক্ষণ করা। তো এই যে নিয়ম অনুযায়ী আমি হিসাবকে সংরক্ষণ করব, এই সংরক্ষণ করতে যে আমাকে কি করতে হয়? সঠিকভাবে হিসাব রাখতে যে আমাকে কি করতে হয়? কিছু নীতিকে অবলম্বন করতে হয়, কিছু রীতিকে অবলম্বন করতে হয়। এই রীতিনীতির মধ্যে একটি নীতি হলো রক্ষণশীলতা নীতি। এই রক্ষণশীলতা নীতিতে বলা হয়েছে যে তুমি কি করবে? তুমি কিভাবে হিসাবকে সঠিক শুদ্ধভাবে রাখবে, তার একটি নীতি হলো রক্ষণশীলতা নীতি, যেখানে বলা হয়েছে যে সম্ভাব্য যদি মুনাফা হয় তাহলে মুনাফা ধরা যাবে না। সম্ভাব্য প্রফিট হতে পারে, বাট আমি এটাকে প্রফিট ধরতে পারবো না। আবার বলা হয়েছে সম্ভাব্য ক্ষতি হতে পারে, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাকে বলা হয়েছে যে ক্ষতি ধরতে হবে। তাকে বলা হয়েছে তুমি ব্যয় ধরবে, খরচ ধরবে, যে সম্ভাব্য খরচকে খরচ ধরতে হবে, সম্ভাব্য আয়কে আয় ধরা যাবে না, সম্ভাব্য মুনাফাকে মুনাফা ধরা যাবে না, সম্ভাব্য লসকে লস ধরতে হবে। তার সাথে বলা হয়েছে যে কি, যে কোনো একটি ভুল হিসাবের মধ্যে হয়ে গেল, বাট সে ভুলকে কেটে আবার কাটাকাটি করে নতুন করে লেখা, এটি করা যাবে না। হ্যাঁ, এটি করা যাবে না। যদি কোনো ফাংশনে ভুল থেকে থাকে তাহলে কি করতে হবে? এই ভুলকে শুদ্ধ করার জন্য আমাকে একটি বিশেষ জাবেদা দিতে হবে, বিশেষ একটি দাখিলা দিতে হবে, দিয়ে সে আগের ভুলটাকে কারেকশন করতে হবে। কিন্তু কেটে আমি কাটাকাটি করে যে আবার শুদ্ধ করে লিখবো, সেটি করতে পারবো না। এই কথাটুকু হলো রক্ষণশীল নীতির একটি অংশ। তাহলে রক্ষণশীল নীতিতে আমরা কি কি জানলাম? যে কাটাকাটি করে
নতুন করে কেটে ঠিক করে লেখা যাবে না, একটি জাবেদার মাধ্যমে একটি সংশোধনী দাখিলের মাধ্যমে সেটি করতে হবে। আর কি জানলাম যে সম্ভাব্য মুনাফাকে মুনাফা ধরা যাবে না। আর কি জানলাম সম্ভাব্য ক্ষতিকে ক্ষতি ধরা যাবে না। এই হলো রক্ষণশীলতার নীতি। তো এখানে দেখো বলা হয়েছে যে এই রক্ষণশীল নীতি অনুযায়ী কোনো ভুল দাখিলা কেটে ঠিক করা যায় না। কি করতে হয়? সেজন্য আলাদা একটি জাবেদা দিতে হয়। তো এই জন্য যে জাবেদা দেওয়া হবে তাকে বলা হবে ভুল সংশোধনী জাবেদা, অর্থাৎ ভুলটাকে শুদ্ধ করার যে জাবেদা, অশুদ্ধকে শুদ্ধ করার যে দাখিলা, তাকে আমরা বলবো ভুল সংশোধনী দাখিলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভুল সংশোধনী দাখিলা কি আমরা বুঝতে পারছি। আর আমরা এই রেওয়া মিল করলেও কিছু ভুল থেকে যায়, যে ভুলগুলো থেকে যায় সেগুলো সংশোধন করার জন্য যে জাবেদা দিব, তাই কিন্তু আমরা তখন আলোচনা করলাম যে ভুল সংশোধনী জাবেদা কখন হবে, কিভাবে হবে। তো দেখো এমন কিছু ভুল আছে যা রেওয়া মিল মিললেও সহজে ধরা পড়ে না। আমার ভুল রয়ে গেছে বা রেওয়া মিল মিলে গেছে। আমরা জানি রেওয়া মিল মিলে যাওয়া মানে আমার হিসাবটি সঠিক হয়েছে, আমার রেওয়া মিলটি মিলে যাওয়া মানে গাণিতিকভাবে আমি শুদ্ধতা অর্জন করেছি। আসলে এমন কিছু ভুল থাকে যেগুলো মিলে গেলেও সহজে ভুল ধরা পড়ে না। হিসাব রক্ষণের পর্যাপ্ত যদি জ্ঞান থাকে তবেই সেই ভুলগুলো ধরা যায়। তো এই যে বিষয়টি আছে যে কিছু ভুল থাকে যে ভুলগুলো ধরা যায় না, যে ভুলগুলো বোঝা যায় না। ঠিক আছে, আমরা এবার এই ভুলের শ্রেণী বিভাগগুলো জানব। কখন ভুল হয়, কিভাবে ভুল হয়, কি কি ভুল হয়, ভুলের যে ক্লাসিফিকেশন সেগুলো নিয়ে আমরা এখন জানব। এই ভুলের শ্রেণী বিভাগ নিয়ে জানব। তো ভুলের শ্রেণী বিভাগগুলো আমরা দেখি। লক্ষ্য করো, হিসাব রক্ষণ সংক্রান্ত যে ভুলগুলো হবে সাধারণত এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। হিসাব রক্ষণ সংক্রান্ত ভুলগুলোকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। কি কি ভাগ করাবো? এক, নীতিগত ভুল, আর দুই, করণিক ভুল। তাহলে ভুলকে আমরা ভাগ করব কয় ভাবে? অশুদ্ধকে ভাগ করব কয় ভাবে? দুই ভাগে। একটি হলো নীতিগত ভুল, আরেকটি হলো করণিক ভুল। এবার যদি বলি এই যে করণিক ভুল, এই করণিক ভুলগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়। করণিক ভুলকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। সেটি কি কি? প্রথমত হলো বাদ পড়ার ভুল। কোনো হিসাব রাখতে যেয়ে যদি আমি বাদ দিয়ে দেই, হিসাব লিখতে আমি ভুল করে থাকি, লিখলাম না, তাহলে ওইটা হলো বাদ পড়ার ভুল। সে সম্পর্কে আমি ডিটেলস পরে আসছি। তাহলে করণিক ভুল তিন প্রকার। এক নম্বর হলো বাদ পড়ার ভুল, দুই লেখার ভুল, লেখার ভুল, তিন নম্বর হলো পরিপূরক ভুল। তাহলে করণিক ভুলকে আমি ভাগ করছি কয় ভাবে? তিন ভাগে। বাদ পড়ার ভুল, লেখার ভুল, তারপর পরিপূরক ভুল। কেউ কেউ এই করণিক ভুলকে চার ভাগে ভাগ করেছেন। তিনি আবার নতুন করে বলেছেন একটি বেদাখিলার ভুল। আমরা সেদিকে যাচ্ছি না, এই তিনটার মধ্যে আমরা আসলে এটি সলভ করতে পারবো। তাহলে এখন আমরা এগুলো নিয়ে ডিটেলস কথা বলতে চাই। নীতিগত ভুল এটি কি? আমরা জেনেছি কিছুক্ষণ আগে, আমরা জেনেছি যে হিসাবের যে ভুলগুলো হবে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নীতিগত ভুল, একটা করণিক ভুল। আমরা এখন জানবো এই যে নীতিগত ভুল, এই নীতিগত ভুল নিয়ে। নীতিগত ভুল কি? আমার কাজ হবে আমি
যে রিয়েল সঠিক বিষয়টি সেটি হিসাবে লিখব। যেমন যদি আয় হয় আমি আয় লিখব, যদি ব্যয় হয় আমি ব্যয় লিখব। তো এই যে আয় এবং ব্যয়, এই আয় ব্যয়কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো মূলধন জাতীয় আয় বা ব্যয়, আরেকটি হলো মুনাফা জাতীয় আয় বা ব্যয়। আমি আবার বলছি, আয় ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো মূলধন জাতীয় আয় বা ব্যয়, আরেকটি হলো মুনাফা জাতীয় আয় বা ব্যয়। এখন নীতিগত ভুল সেটি এবার কোনটি? যেটি মূলধন জাতীয় আয় তাকে আমি মূলধন জাতীয় আয় হিসেবে দেখব, যেটি মূলধন জাতীয় ব্যয় তাকে আমি হিসাবের খাতায় মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখব। কিন্তু মূলধন জাতীয় আয়কে যদি আমি মুনাফা জাতীয় আয় হিসেবে লিখি, মূলধন জাতীয় ব্যয়কে যদি আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখি, তাহলে ভুল হবে। আর এরকম ভুলকে আমরা বলবো নীতিগত ভুল। মুনাফা জাতীয় আয় বা ব্যয় হলো, সেটাকে যদি আমি মূলধন জাতীয় আয় বা ব্যয় বলি বা লিখে থাকি, তাহলে সেটা কি হলো? নীতিগত ভুল। আমরা এ সম্পর্কে একটু ডিটেলস দেখি। দেখো, এখানে বলা হয়েছে যে হিসাব রক্ষণ সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে, হিসাবের যে কিছু নীতি আছে সেই নীতিগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে হিসাব নীতি থেকে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলা হয়। বলা হয়েছে যে হিসাবের যে নীতি আছে, যে রীতি আছে, সেই নীতির অনুযায়ী আমাকে হিসাব রাখতে হবে। সেই নীতিগুলো সম্পর্কে আমি যদি সঠিক জ্ঞান না রাখি, তাহলে সঠিক জ্ঞানের অভাবে আমি যে ভুলটা করব, আমার হিসাবের নীতি থেকে যদি আমি সরে যাই, বিচ্যুত হই, তার ফলে যে ভুলটা হবে সেই ভুলকে আমি বলবো নীতিগত ভুল। এখন দেখো, এখানে একটা উদাহরণ বলা আছে যে মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেবে গণ্য করে যদি আমি লিখি, মূলধন জাতীয় আয় ব্যয় আমি লিখলাম মুনাফা জাতীয় আয় ব্যয়। মূলধন জাতীয় আয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেবে আমি গণ্য করি, অথবা মুনাফা জাতীয় আয় ব্যয়কে যদি আমি মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে গণ্য করি, তাহলে কি হবে? নীতিগত ভুল বলা হবে। সেটি কেমন? লক্ষ্য করো, আসবাবপত্র ক্রয়, আমি একটি ফার্নিচার ক্রয় করেছি। একটি ফার্নিচার হলো আমার সম্পদ, এটি মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র আমার কি? সম্পদ, এটি কি? মূলধন জাতীয় ব্যয়। এখন এই আসবাবপত্রকে আমি সম্পদ হিসেবে না দেখিয়ে আমি যদি খরচ হিসেবে দেখাই, আমি যদি বলি যে এটি ব্যয় হয়ে গেছে, এই মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাই, তাহলে কি হবে? যেখানে আসবাবপত্র আমার সম্পদ, আমি দেখাবো মূলধন জাতীয় ব্যয়, লিখবো আসবাবপত্র হিসাব। কিন্তু আমি ভুল করেছি। আমি ভুল করে কি করেছি? আমি ভুল করে ক্রয় হিসাব লিখেছি। তো ক্রয় হিসাব কখন লেখা হয়? ক্রয় হিসাব লেখা হয় যখন মুনাফা জাতীয় ব্যয় হয়। তাহলে সম্পদ হিসাব হবে আসবাবপত্র হিসাব, মানে মূলধন জাতীয় ব্যয়। ক্রয় হিসাব হবে মুনাফা জাতীয় ব্যয়, এটা খরচ। তো সম্পদকে আমি যদি খরচ হিসেবে দেখাই, আমার নীতিগত ভুল। আবার খরচকে যদি আমি সম্পদ হিসেবে দেখাই, তাহলে এটি আমার নীতিগত ভুল। তো এই নীতিগত ভুল কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব বাদ পড়ার ভুল। আমরা কিন্তু বলেছি যে করণিক ভুলকে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটি আছে কি? বাদ পড়া ভুল। বাদ পড়ার ভুলটা কি? হ্যাঁ, এটা আমরা এখন
দেখব। দেখো বলা হয়েছে যে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময়, আমি জাবেদা করেছি, সেই জাবেদা করার সময় জাবেদা থেকে আমি যদি খতিয়ানে ট্রান্সফার করি, জাবেদা থেকে যদি আমি খতিয়ানে স্থানান্তর করি, তাহলে স্থানান্তর করার সময় কোনো একটি হিসাব যদি বাদ পড়ে যায় কি হয়, আবার বলছি, জাবেদা থেকে আমি খতিয়ানে যখন ট্রান্সফার করব, যখন লেজার করব, তখন যদি কোনো হিসাব বাদ পড়ে যায় তাহলে তাকে আমি বলবো বাদ পড়ার ভুল। ওকে, আবার খতিয়ানের উদ্বৃত্ত যখন রেওয়া মিলে আমি ট্রান্সফার করব, আমি খতিয়ান করেছি, খতিয়ানের ব্যালেন্স নির্ণয় করেছি, খতিয়ানের ব্যালেন্স নির্ণয় করার পরে আমি সেই খতিয়ানের ব্যালেন্সগুলোকে আমি ট্রান্সফার করব কোথায়, রেওয়া মিলের মধ্যে। তো খতিয়ানের ব্যালেন্স যখন আমি রেওয়া মিলে ট্রান্সফার করব, রেওয়া মিলে ট্রান্সফার করার সময় যদি কোনো একটা ব্যালেন্স বাদ পড়ে যায় তাহলে কি বলা হবে, এই যে বাদ পড়ে গেল এটা কিন্তু একটা আইটেম বা একটা হিসাব বাদ পড়ে গেল, এই বাদ পড়াকে বলা হচ্ছে যে বাদ পড়ার ভুল। তবে এটি একটি একতরফা ভুল। একতরফা ভুল কি, এটি আমি পরে তোমাদেরকে ডিটেলস আবার বোঝাবো। যে কোনো একটা সাইডের ভুল, একটা পাশের ভুল, একটা হিসাবের ভুল, এমনও হয় একটা ভুল করতে যে আমি 2-3টা হিসাবের মধ্যে ভুল করে ফেলেছি, একটা ভুলের কারণে 2-3 জায়গায় ভুল হয়ে গেছে। তো ওই রকম ভুল এক ধরনের। আর কিছু ভুল আছে যে একতরফা ভুল, মানে কোনো একটি সাইডে ভুল হয়েছে, একটি এন্ট্রিতে ভুল হয়েছে, একটি হিসাবের মধ্যে ভুল হয়েছে। তাহলে আমরা বলছি এটি একটি একতরফা ভুল। আবার কোনো লেনদেন একেবারেই লেখা হলো না, তাকেও আমরা বলছি বাদ পড়ার ভুল। দেখো কোনো একটা লেনদেন একবারেই লিখি না, যেমন আমি পণ্য বিক্রয় করেছি 5,000 টাকা, তো পণ্য বিক্রয় করেছি 5,000 টাকার হিসাবে লিখবো না, আমি লিখি নাই, তাহলে কি হবে, পণ্য বিক্রয় করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাবের মধ্যে যাবে, আবার বিক্রয় হিসাবে যাবে, 2 জায়গায় যাওয়ার কথা, আমি এটা কোথাও লিখি নাই। এটা হলো দুতরফা ভুল, অর্থাৎ 2 জায়গায় পোস্টিং হওয়ার কথা ছিল, আমি করি নাই। তো একতরফা ভুল হলো যে কোনো একটি সাইডে ভুল হবে, একটি হিসাবের মধ্যে ভুল হবে। ওকে, তো বলা হচ্ছে যে এই বাদ পড়ার ভুল কি, জাবেদা থেকে খতিয়ান ট্রান্সফারের সময় যদি বাদ পড়ে, অথবা খতিয়ানের ব্যালেন্স যদি রেওয়া মিলে ট্রান্সফার করার সময় বাদ পড়ে, অথবা কোনো একটি লেনদেন যদি আমি হিসাবের খাতায় একেবারেই না লিখি, সেটাও আমার বাদ পড়ার ভুল। তাহলে বাদ পড়ার ভুল আমরা ক্লিয়ার। এবার আমরা তার পরের অংশে যাব, যেমন লেখার ভুল। লেখার ভুলটা কি, বাদ পড়ার ভুল বুঝতে পেরেছি তাই না, নীতিগত ভুল বুঝতে পেরেছি, লেখার ভুল কি আমরা এটি এখন জানার চেষ্টা করি। মূলত টাকার অঙ্ক লেখা, এখানে অন্য সব ঠিক লিখেছে, টাকার অঙ্ক লিখতে যে আমি ভুল করেছি, লিখব 10,000, আমি লিখলাম 1,000, তাহলে এখানে একটা শূন্য কম হলো না, আসলে 9,000 টাকা কমে গেল, তাই না। আমি লিখব কত টাকা, 10,000 টাকা, আমি লিখলাম 9,000 টাকা, তাহলে এখানে 1,000 টাকা কম লিখেছে। আবার এমন হতে আমি লিখব 9,000, আমি লিখে ফেলেছি 90,000, এখানে আমি একটা শূন্য বেশি দিয়েছি, মানে 81,000 টাকা বেশি হয়ে গেল। এরকম টাকার অঙ্কে যদি কোনো ভুল হয়, হ্যাঁ, এই সংক্রান্ত ভুলকে আমরা বলছি লেখার ভুল। যেমন ধরো একতরফা বা দুতরফা, এখানে একতরফা বা দুতরফা উভয় প্রকার ভুল এক্ষেত্রে সংঘটিত হতে পারে, অর্থাৎ এক পাশে একটা এন্ট্রিতেও ভুল হতে পারে, দুটো এন্ট্রিতেও ভুল হতে পারে। তো জাবেদায় এই টাকার অঙ্ক লেখার সময় যদি কম বেশি লেখা হয়, জাবেদায় যদি আমি কম বেশি লিখি, তাহলে আমি তাকে বলছি দুতরফা ভুল। আমি জাবেদায় যেহেতু দুটো এন্ট্রিতে লেখা হয়, দুটো পাশে লেখা হয়, একটা ডেবিট একটা ক্রেডিটে লেখা হয়। আর খতিয়ানের টাকা রেওয়া মিলে স্থানান্তরের সময় আমি যদি টাকার অঙ্কে ভুল করি,
খতিয়ানের যে অ্যামাউন্টটা, ব্যালেন্সটা, যা যের উদ্বৃত্ত, ওই টাকাটা আমি যখন রেওয়া মিলে ট্রান্সফার করব তখন আমার হয়তো এটা হওয়ার কথা 90,000, আমি লিখলাম 9,000, একটা শূন্য কম লিখলাম, মানে 81,000 কমে গেল। এই যে বাদ পড়ে গেল, এই যে বাদ পড়ার ফাংশন, তাকে আমি বলবো লেখার ভুল। আসলে এটি বাদ পড়ার ভুল না। বাদ পড়ার ভুল কোনটি? যে পুরো আইটেমটাই বাদ পড়ে গেল। হ্যাঁ, আমি 90,000 টাকাতে তুলবো, এই 90,000-এর 1 টাকাও তুললাম না, দ্যাট ইজ বাদ পড়ার ভুল। কিন্তু আমি তুললাম, খতিয়ান থেকে নিয়ে রেওয়া মিলে উঠালাম, সেখানে আমি উঠালাম 90,000 টাকার স্থলে 9,000 টাকা। এই যে টাকাটা আমি কম লিখলাম, দ্যাট ইজ লেখার ভুল। তাহলে লেখার ভুল মূলত টাকার অঙ্ক লেখার ভুলকে বোঝায়। লেখার ভুল মূলত কি? টাকার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা লেখার ভুলকে বোঝায়। পরিপূরক ভুল, এটি আবার কি? পরিপূরক ভুল অনেকেই তোমরা এই জায়গাটাতে ভুল করে বসো। হ্যাঁ, যে কেমন? একটি ভুল করতে যে আমি আরো আরেকটি ভুল করলাম। একটি এন্ট্রি লেখার জন্য আমি ধরো বিক্রয় হিসাব, আমি এটা ক্রেডিট পাশে লিখব 1,000 টাকা, আমি লিখেছি 100 টাকা। তাহলে ক্রেডিট পাশে কি হলো? 900 টাকা কম হলো। আবার বলছি, বিক্রয় হিসাব আমি ক্রেডিট পাশে লিখবো আমি 1,000 টাকা, আমি লিখলাম 900 টাকা। তাহলে এখানে কত লিখলাম? 100 টাকা কম লিখেছি। ঠিক অনুরূপভাবে ডেবিট পাশে বেতন হিসাব লিখব 800 টাকা, আমি এখানে লিখলাম 700 টাকা। তাহলে এখানেও 100 টাকা কম লিখেছি। লক্ষ্য করো, দুই পাশেই ডেবিট এবং ক্রেডিট, দুই পাশেই আমি 100 টাকা করে কম লিখেছি, ফলে আমার রেওয়া মিল মিলে যাবে। আমার কি হবে? রেওয়া মিল মিলে যাবে, কিন্তু কি হবে? হিসাবে ভুল থেকে যাবে। এখানে দুইটা ভুল করার কারণে ভুল ধরা পড়তেছে না, আমার রেওয়া মিলের উভয় পাশ মিলে যাচ্ছে, আমি মনে করতেছি গাণিতিকভাবে শুদ্ধ, বাট হিসেবে ভুল রয়ে গেছে। এই যে ভুল রয়ে গেছে, এই ভুলকে বলা হচ্ছে পরিপূরক ভুল। সেটাই আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি লেখা হয়েছে। এটি ঘটনাক্রমে ঘটে যাওয়া ভুল, যা ধরা খুব কঠিন। প্রথমে আমরা বলতেছি কি, এটি ঘটনাক্রমে ঘটে যাওয়া ভুল, এটি ধরা খুব কঠিন। অর্থাৎ কি, একটি ভুল যদি অপর এক বা একাধিক ভুলের সমষ্টি দ্বারা এমনভাবে পূরণ হয় যে রেওয়া মিলে কোনো পার্থক্য থাকে না, তখন তাকে পরিপূরক ভুল বলে। একটি ভুল হলো, এখন এই ভুলের বা একাধিক আরো ভুলের কারণে যদি এই ভুলের অ্যামাউন্ট পূরণ হয়ে যায়, যে কথা আমি বলেছিলাম যে আমি বিক্রয় হিসাব লিখবো যে অ্যামাউন্ট, সেটা না লিখে কম লিখেছি ক্রেডিট পাশে। ডেবিট পাশে আমি আবার ক্রয় হিসাব লিখেছি, এখন যে পরিমাণ টাকা না লেখার কথা কিছু কম লিখেছি, আর দুটোই সমান সমান কম হয়ে গেল। তাহলে কি হলো? যে এক বা একাধিক ভুলের সমষ্টি দ্বারা এমনভাবে পূরণ হয় যে রেওয়া মিলে কোনো পার্থক্য থাকে না, তাকে আমরা বলছি পরিপূরক ভুল। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কি, দেখো, ক্রয় হিসাবে 23,000 টাকার পরিবর্তে আমরা 32,000 টাকা ডেবিট করলাম। তাহলে 23-এর পরিবর্তে যদি 32 আমি ডেবিট করি, তাহলে কি হবে বলো তো? 9,000 টাকা বেশি লেখা হবে। তো ক্রয় হিসাব তো বসে ডেবিট পাশে, তো ডেবিট পাশে যদি আমি এরকম 9,000 টাকা বেশি লিখি, তাহলে কি হবে? ডেবিট পাশে 9,000 টাকা বেশি লিখলাম। এখন আমি আবার বিক্রয় হিসাবকে ক্রেডিট পাশে লিখব। বিক্রয় হিসাব কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব।
তো বিক্রয় হিসাব যখন আমি ক্রেডিট পাশে লিখলাম তখন কি বলা হয়েছে যে 34,000 টাকার স্থলে আমি লিখেছি 43,000 টাকা। তাহলে এখানে কি হয়েছে, এখানেও বেশি লিখেছি। কত টাকা বেশি লিখেছি? 9,000 টাকা বেশি লিখেছি। হবে 34, লিখেছি 43, তাহলে এইখানে আমি 9,000 টাকা বেশি লিখেছি। তাহলে এখানে দেখা যাবে এই ক্ষেত্রে রেও মিলের উভয় পাশে 9,000 টাকা করে আমি বেশি লেখার কারণে রেও মিল মিলে যাবে, বাট আমার ভুল থেকে যাবে, ভুল রয়ে যাবে। তাহলে এই ভুলকে, এই ধরনের ভুলকে আমরা বলবো পরিপূরক ভুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তাহলে পরিপূরক ভুল কি সেটি বুঝতে পেরেছ। তাহলে পরিপূরক ভুল কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, তাই না? আবারও তোমরা ভালো করে এই পরিপূরক ভুলের স্লাইডটি ফলো করো। একটি ঘটনা ক্রমে কি ঘটলো, একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনার কারণে আমরা বলছি কি যে এমন একটি ঘটনা ঘটছে, এমন একটি ভুল হয়েছে যে একটি ভুলের কারণে এক পাশে আমি কম বা বেশি লিখেছি ডেবিটে বা ক্রেডিটে, আবার আরেকটা ভুল করেছি বা একাধিক ভুল করেছি, সেই ভুলের সমষ্টি আর আগের ভুলের সমষ্টিগুলো সমান হয়ে গেছে। যদি সমান হয় তাহলে কি হবে, রেওয়া মিলের উভয় পাশ মিলে যাবে, বাট হিসাবের মধ্যে ভুল রয়ে যাবে। এই ভুলকে খুঁজে বের করা কিন্তু কঠিন। এটি আমাদের হিসাবের সঠিক জ্ঞান থাকলে, সঠিক ধারণা থাকলে হিসাব বিজ্ঞান সম্পর্কে, তবেই আমরা এই ভুলকে খুঁজে বের করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে লক্ষ্য করো কি কি ভুল শিখেছি। প্রথমে আমরা শিখেছি নীতিগত ভুল, তারপরে আমরা শিখেছি বাদ পড়ার ভুল, তারপরে আমরা শিখেছি লেখার ভুল, তাই না? লেখার ভুল। তো লেখার ভুলের পরে আমরা শিখেছি পরিপূরক ভুল। এখন এই যে ভুলগুলো শিখলাম, এখানে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টসে প্রশ্ন লিখবা, আমি তোমাদের সে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা যদি কমেন্টসে প্রশ্ন লিখো যে আমি স্যার এই ভুলটা বুঝতে পারি নাই, এই জায়গায় আমার প্রশ্ন আছে, প্রবলেম আছে, তোমরা এখনই লেখো, আমি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। একতরফা ভুল। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি তোমাদেরকে একতরফা ভুল সম্পর্কে ডিটেলস বলবো। একতরফা ভুল কি সে সম্পর্কে বলবো। আমি একটু ধারণা দিয়েছি আগে যে একতরফা ভুল হলো এমন একটি ভুল যেটি এক পাশে ভুল হবে, একটা সাইডে ভুল হবে, একটা হিসাবে ভুল হবে। যেমন ডেবিট পাশে ভুল হবে, ক্রেডিট পাশে ভুল হবে না। যেমন একটা হিসাব আমি যদি বলি নগদান হিসাব, ওখানে শুধু ভুল হয়েছে, অন্য কোনো হিসাবের মধ্যে ভুল হয়নি, তাহলে এই জাতীয় ভুলকে আমরা বলছি কি এক পাশের ভুল বা একতরফা ভুল। আমরা এবারে ডিটেলস দেখার চেষ্টা করি। হিসাবরক্ষক কর্তৃক সকল প্রকার সাবধানতা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ঘটে যায়। কি হয়? অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ঘটে যায়। তো যে ভুলগুলো আমি করতে চাই না বা করি নাই বা করব না, কিন্তু তারপরও কিছু ভুল ঘটে যায়। তো এই যে কিছু ভুল ঘটে যায় যার জন্য রেওয়া মিলে কি হয়? অমিল হয়, রেওয়া মিলে গরমিল হয়। তবে যদি তা হিসাবের একটি পক্ষকে প্রভাবিত করে, হিসাবের একটি পক্ষকে প্রভাবিত করে, তবে তাকে একতরফা ভুল বলে। হিসাবের যে ভুলের কারণে একটি পক্ষকে প্রভাবিত করবে সেই ভুলকে বলা হবে একতরফা ভুল।
এই ধরনের ভুল পরবর্তীতে খুঁজে বের করে খুব সহজে রেওয়া মিল সংশোধন করা যায়। তাহলে কি হচ্ছে, একতরফা ভুল মূলত হিসাবের একটি পক্ষকে প্রভাবিত করে। হিসাবের একটি পক্ষ ভুল হয়, দুটি পক্ষ হয় না। ঠিক আছে, তাহলে একতরফা ভুল আমরা কি বুঝতে পেরেছি এখন, যে হিসাবের একটি পক্ষ এখানে ভুল হবে। এখন আমরা জানবো দুতরফা ভুল। এটি কি? এটি তোমার নামকরণ থেকেই বুঝতে পারছো যে এটা মনে হয় একের অধিক কিছু ভুল টুল হবে, তাই না? তো আমরা দেখি এই দুতরফা ভুল আসলে কি। যদি কোনো ভুল হিসাবের উভয় পক্ষকে, হিসাবের দুটি পক্ষ থাকে, আমরা জানি ডেবিট পক্ষ থাকে, ক্রেডিট পক্ষ থাকে। তো হিসাবের এই দুটি পক্ষকে, ডেবিট এবং ক্রেডিট এই দুটি পক্ষকে যদি কোনো ভুল প্রভাবিত করে, তাকে আমরা বলছি দুতরফা ভুল। ঠিক আছে, দুতরফা ভুল কোনটি? যদি কোনো ভুল হিসাবের দুটি পক্ষকে প্রভাবিত করে, দুটি পক্ষকে প্রভাবিত করে, তবে সেই ভুলকে আমরা বলছি দুতরফা ভুল। সাধারণত এক্ষেত্রে ভুল সহজে ধরা পড়ে না। যখন উভয় পাশে ভুল হয়ে যায় তখন তো হিসাব মিলে যায়, কিন্তু ভুলগুলো ধরা পড়ে না। তবে হিসাব শাস্ত্র সম্পর্কে, হিসাব লেখা সম্পর্কে যার পর্যাপ্ত জ্ঞান আছে, শুধু সে এই ভুলগুলো ধরতে পারে। তাহলে হিসাব লেখাটা বড় বিষয় না, হিসাব সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে, পর্যাপ্ত ধারণা রাখতে হবে, তবেই এই দুতরফা ভুল সংশোধন করা যায় বা দুতরফা ভুল হয় না। ঠিক আছে, তাহলে আমরা একতরফা ভুল বুঝতে পেরেছি, দুতরফা ভুলও বুঝতে পেরেছি। এখন আমরা অনিশ্চিত হিসাব কি। তোমরা জানো হিসাবের মধ্যে ভুল হলে হিসাব মিলবে না, হিসাবের মধ্যে ভুল হলে আমরা গড়মিল হবে, এই না মিললে গড়মিল হলে আমরা কি করি, একটা ছোট্ট নিয়ম কিন্তু আমাদের স্কুল থেকে স্যাররা শিখাই দিছে বা আমরা বই পড়ে শিখেছি, যে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিবা। আসলে ঠিক তা না। আমরা চাইলেই হিসাব মিলল না, গড়মিল হলো, আর আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিব, গড়মিল হিসাব দিয়ে মিলিয়ে দিব, এটি ঠিক না। তবে এই অনিশ্চিত হিসাবের ধারণাটুকু আমাকে রাখতে হবে, কখন এটি অনিশ্চিত হিসাব হবে। আমরা একটু লক্ষ্য করি স্ক্রিনের দিকে। সাধারণত যে হিসাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না তাকে অনিশ্চিত হিসাব বলে। আমরা বলছি যে হিসাব সম্পর্কে আমি নিশ্চিত না, আমি কনফিউশন আছে আমার, যেটি কি কোত্থেকে, এটি কোনো হিসাব না, আর নিশ্চিত কোনো হিসাব না, এটি না আয় ব্যয় দায় বা সম্পদ কিছু না। তো এরকম কোনো নিশ্চিত নয়, এই ধরনের কোনো হিসাবকে যদি আমি হিসাবের খাতায় লিখি, তাকে আমি বলছি অনিশ্চিত হিসাব। অর্থাৎ নিশ্চিতভাবে কোনো হিসাব নির্ণয় না করা পর্যন্ত রেওয়া মিল মেলানোর জন্য যে হিসাবে কোনো লেনদেনের টাকার অঙ্ক লিখে রাখা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। আমরা কি বলতে চাচ্ছি, যে আমি নিশ্চিতভাবে জানি না এখানে কি হবে, কত টাকা হবে বা কেন হবে। এই নিশ্চিতভাবে কোনো হিসাব আমি নির্ণয় করতে পারি নাই, কিন্তু রেওয়া মিলের উভয় পাশে গড়মিল হয়েছে, রেওয়া মিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশের যোগফল যখন আমি করতে গিয়েছি তখন মিলতেছে না। এই যে মিলতেছে না, এই যে গড়মিল হয়েছে, এই গড়মিলের কারণে যে হিসাবের সৃষ্টি হলো তাকে আমরা বলছি অনিশ্চিত হিসাব। সুতরাং আমরা কি বলতে পারি, অপর্যাপ্ত তথ্যের কারণে সাময়িকভাবে এই হিসাব রাখা হয়। তো সাময়িকভাবে যে হিসাব রাখা হয় সেটি কেন করা হয়, তাৎক্ষণিকভাবে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করা হয়, যে অসমান হলো, যে পার্থক্য হলো তা সমান করার জন্যে এই হিসাবটির আবির্ভাব হয়। এই জন্য অনিশ্চিত হিসাবকে বলা হয় সাময়িক হিসাব। এটি প্রকৃতপক্ষে কোনো হিসাব নয়, আর হিসাবের খাতায় অনিশ্চিত হিসাব বলতে কোনো হিসাব থাকবে না। সাময়িকভাবে আমি মিলাচ্ছি, বাট আমাকে কি করতে হবে, টার্গেট করতে হবে। কেন নিশ্চিত হিসাব হলো,
কোথায় ভুল হলো, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হয়েছে, এবং সেই ভুল খুঁজে বের করে কি করতে হবে, আমাকে সমাধান করতে হবে। তাহলে অনিশ্চিত হিসাব প্রকৃতপক্ষে কোনো হিসাব নয়, এটা একটি সাময়িক হিসাব। পরবর্তীতে কি করতে হবে, সেটা খুঁজে সঠিকভাবে এন্ট্রি করতে হবে, এবং এই বিপরীত দাখিলার মাধ্যমে এই হিসাবটি কি করতে হবে, অবলোকন করতে হয়। তাহলে অনিশ্চিত হিসাব অবলোকন করার উপায় কি, বিপরীত দাখিলার মাধ্যমে, বিপরীত লেনদেনের মাধ্যমে, বিপরীত এন্ট্রির মাধ্যমে, রিভার্সাল এন্ট্রির মাধ্যমে অনিশ্চিত হিসাব থেকে মুছে ফেলা হয়। এবার ভুল সংশোধনের কিছু নিয়ম নিয়ে কথা বলবো আমি। ভুল সংশোধনের যে নিয়মগুলো আছে তার মধ্যে আমরা কিছু নিয়ম শেখার চেষ্টা করব। আজকের ক্লাসে হয়তো সবটুকু শিখতে পারবো না, আগামী ক্লাসেও কিছু বিষয় আমরা ধারণা নিব। তো এই ভুল সংশোধনের যে নিয়ম আছে তার মধ্যে আমরা দেখেছি যে একতরফা ভুল, অর্থাৎ একটি মাত্র হিসাবের সাথে জড়িত কিছু ভুল, সেই ভুলের সংশোধন করতে হবে। তারপরে দুই তরফা কিছু ভুল আছে, সেটিও সংশোধন করতে হবে। এই যে ভুল সংশোধনের নিয়ম, তার মধ্যে আমরা এখন যেটা আলোচনা করছি সেটি কি, একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল সংশোধন করা। এক্ষেত্রে লেনদেনের এক পক্ষ সঠিকভাবে হিসাবভুক্ত হয়, অন্য পক্ষ সঠিকভাবে হিসাবভুক্ত করা হয় না। তাহলে আমি আগে কিন্তু বলেছি, এই একতরফা ভুল মানে একটি পক্ষ সঠিক, আরেকটি পক্ষ ভুল। তারপরে কি বলা হয়েছে, এখানে জাবেদার কোনো একটি হিসাবের যোগের ভুল হতে পারে, মানে কোনো একটি হিসাবের যোগের ভুল হতে পারে। আরেকটি কি হতে পারে, জাবেদা থেকে খতিয়ানের কোনো হিসাবের অঙ্ক তোলার ভুল, মানে কোনো একটি হিসাবের অঙ্ক তোলার জন্য ভুল হতে পারে। 3 নম্বরে কি, জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় ভুল হতে পারে, ট্রান্সফারের সময় ভুল হতে পারে। হ্যাঁ, তারপরে কি, হিসাবে অঙ্ক লেখার ভুল হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, জাবেদা কোনো একটি হিসাবের যোগফলের ভুল, যোগের ভুল, অঙ্ক তোলার ভুল, জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় ভুল, হিসাবের অঙ্ক লেখার ভুল, এরকম যে ভুলগুলো হয়। তারপরে কোনো একটি খতিয়ানের জের টানার সময়, ব্যালেন্স করার সময় যদি ভুল হয়, সেটিও একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল। খতিয়ান থেকে রেওয়া মিলে যখন আমি কোনো অঙ্ক তুলব, সে সময়ও কোনো ভুল হতে পারে। এই ভুলগুলোকে আমরা বলবো একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুলের সংশোধন। ভুলগুলো আমরা চিহ্নিত করলাম। তাহলে আমরা এখানে যদি ভুলগুলো চিহ্নিত করতে পারি যে কোনটি আমার একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, একতরফা ভুল, তাহলে কি হবে, সেই ভুলটি সংশোধন করা আমার জন্য খুব সহজ হবে, ইজি হবে। লক্ষ্য করো কি কি ভুল এখানে হতে পারে। জাবেদার কোনো একটি হিসাবের যোগের ভুল, জাবেদা থেকে খতিয়ানে কোনো হিসাবের অঙ্ক তোলার ভুল, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি ভুল, হিসাবে অঙ্ক লেখার যদি ভুল হয় সেটি, কোনো একটি খতিয়ানের জের টানার ক্ষেত্রে যদি ভুল হয় সেটি, খতিয়ান থেকে রেওয়া মিলে যখন আমি তুলব সে সময় কোনো অঙ্ক তোলার সময় যদি ভুল হয় সেটি। তাহলে এখানে এই যে 6টি আমি ভুল পেয়েছি, এই 6টি ভুল মানে 6 ধরনের ভুল, 6টি নেচারের ভুল। এই নেচারের ভুলগুলোকে আমি বলবো একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল। এই একতরফা ভুল আমরা কিভাবে সংশোধন করব সেটি আগামী ক্লাসে শিখব। সেই পর্যন্ত প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।